আমরা সবাই বোধহয় ভিডিওটা অন রাখতে পারি কারণ লাইভে চলে যাবে। জি জি, জাস্ট 1 মিনিট আছে আর। উই আর অন লাইভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু প্রসেসের সময় নিচ্ছে, 1 মিনিট লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ক্যারিয়ার ওয়েবিনারের টপিক হচ্ছে ক্যারিয়ার স্কোপস ইন নিউ নরমাল ইন্ডাস্ট্রি। আমাদের সাথে আজকে এই সেশনে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আছেন ইন্ডাস্ট্রির খুব পরিচিত একজন মুখ, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ মাস্কো গ্রুপ এটিএম মাহবুবুল আলম মিল্টন। আছেন টেক্সটাইল টুডের পিপল উইং এর জেনারেল ম্যানেজার ইউসুফ নবী, যিনি একই সাথে আজকে আমাদের কিনোট প্রেজেন্টার। এছাড়া আপনাদের সাথে মডারেটর হিসেবে আছি আমি ফয়সাল বিন আলম। তো শুরু করা যাক। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো আমাদের টেক্সটাইল গ্রাজুয়েট যারা এখন ইন্ডাস্ট্রিতে আছে, যারা জব করছে এবং যারা কিছুদিনের মধ্যেই হয়তো ইন্ডাস্ট্রির সাথে অ্যাডাপ্টেশন করতে যাবে। তো যেহেতু আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, সো উই আর কলিং ইট দ্যাট উই আর গোয়িং টু এ নিউ নরমাল ইন্ডাস্ট্রি। সো নিউ নরমাল টার্মটা এর আগেও বেশ কয়েকবার পৃথিবীর ইতিহাসে এসেছে। লেটেস্ট আমাদের 2007-8 এর যে ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক রিসেশন ছিল, তখন আমরা এই টার্মটা ইউজ করেছি। এছাড়া যে কোনো প্যান্ডেমিকের পরবর্তীতে এই টার্মটা বেশ ভালোভাবে আসে। তবে এখনকার প্রেক্ষাপটটা অতীতের যে কোনো প্রেক্ষাপটের চাইতে অনেক বেশি ইন্টেন্সিভ। বরং আমাদের যে টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি, অ্যাপারেল ইন্ডাস্ট্রি এক্ষেত্রে এবং মোটামুটি অলমোস্ট ইন অল সেক্টর, আমরা বলছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীতে আসলে এতটা ইন্টেন্সিভ ইকোনমিক বার্ডেন বা ইকোনমিক প্রেশার এসেছে কিনা সেটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। সো ডেফিনেটলি উই হ্যাভ টু মুভ ইন এ নিউ ওয়ে, উই হ্যাভ টু অ্যাডাপ্ট ফর এ নিউ নর্মাল সিচুয়েশন। সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা কথা বলবো দেশের একজন শিক্ষাবিদের সাথে, আমাদের টেক্সটাইলের আইকন, বিশেষ করে স্পিনিং ফিল্ডের একজন নক্ষত্র আমাদের প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান স্যার আছেন। এখানে আছেন ইন্ডাস্ট্রির বহু বছরের এক্সপার্ট এবং সেই এক্সপার্টিজের ব্যাপারে আমাদেরকে বিভিন্ন বিষয়ে এই ব্যাপারে আমাদের করণীয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন এটিএম মাহবুবুল আলম মিল্টন। আমরা প্রথমেই কিনোট স্পিচ শুনবো এবং আমরা শুরু করতে চাই টেক্সটাইল টুডের পিপল উইং এর জেনারেল ম্যানেজার ফয়সাল ভাই। আমি একটু এর আগে একটু বলি, আমার মনে হয় একটু জাস্ট আই হ্যাভ জাস্ট এ সাজেশন যে আপনি হয়তো প্রথম মিল্টন স্যারকে দিয়ে আমরা একটু শুরু করি, পরবর্তীতে যখন প্রশ্ন উত্তর থাকবে স্যার আবার কথা বলবেন, এরপরে আমি হয়তো করতে পারি, তারপর আয়ুব নবী খান স্যার বলবেন। আচ্ছা স্যার আপনি মিউট আছেন। মিল্টন স্যার ইউ আর মিউটেড। মিল্টন স্যার আমি আপনাকে শুনছি না স্যার, আপনি একটু আনমিউট করতে হবে মিল্টন। আমার মনে হয় আপনি আগে শুরু করুন, যেহেতু শুরু করে দেন আমরা কথা বলবো, এরপরে যদি কারো কোনো প্রশ্ন। নবী ভাই আপনার কিনোট স্পিচের পরে তারপরে আমাদের এক্সপার্ট অপিনিয়নটা নিলে বেটার হবে। আমি খুব সামান্য একটু অংশ বলবো। ফয়সাল ভাই একটা স্লাইড কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ফুল শেয়ারে যেতে পারেন। জি, আমরা খুব সামান্য একটু কথা বলবো এই বিষয়ে, খুব বেশি সময় নেব না। এর আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় একজন মানুষ আজকে জয়েন করেছেন আমাদের সাথে, এটিএম মাহবুবুল আলম মিল্টন স্যার। স্যার ব্যক্তিগতভাবে আমার বস ছিলেন এবং এখনো শিক্ষক হিসেবে আছেন। বিভিন্ন সময় স্যারের নানা বক্তৃতা থেকে, নানা বিষয় থেকে আমি শেখার চেষ্টা করি, বিশেষত বিজনেস প্রসেস এবং অপারেশন, যেগুলিতে পরবর্তীতে আমি আসলে ধীরে ধীরে বেশি নেভিগেট করেছি, যদিও এর আগে অন্যভাবে কাজ করেছি। এনিওয়ে, এবং ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান স্যার আমাদের সাথে সময় দিয়েছেন। এবং তোমরা যারা শুনছো স্টুডেন্ট, বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, বিইউএফটি আমরা যেটাকে চিনি, তোমাদের সাথে এর আগে বহুবার বিভিন্ন হয়তো লেকচারে দেখা হয়েছে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা বিষয় নিয়ে যেটা প্রথম ফয়সাল ভাই শুরু করেছেন, সেটা হলো যে আমরা এখন এক ধরনের নিউ নরমাল সিচুয়েশন সবাই বলছে, কিন্তু বেসিক্যালি নিউ নরমালটা আমরা কেন বলছি, বা এর মধ্যে ইন্ডাস্ট্রি এক ধরনের
আমি বলবো ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে একই সাথে ভয়ও আছে, আবার আশাও আছে। একটা বিষয় শুধুমাত্র ইন্ডাস্ট্রি সামান্য একটু পার্সপেক্টিভ তুলে ধরতে চাই, সেটা হলো যেমন আমরা ইতোমধ্যে দেখেছি ইন্ডাস্ট্রি একটা ভি শেপের মতো একটা রিকভারি পেয়েছে। অর্থাৎ ইংলিশ যে আমরা ভি শেপ দেখি, যেমনটি আমরা দেখেছি প্রথম ফেব্রুয়ারি বা মার্চের দিকে, যেমনটি ভির ফার্স্ট পার্ট অফ দি ভি আমরা দেখেছি। পরবর্তীতে আমরা যখন দেখেছি বাংলাদেশ, বিশেষত আমাদের ইন্ডাস্ট্রি, টেক্সটাইল এন্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি একটা ভি শেপের মতো আমি বলবো যে একটা রিকভারি পেয়েছে। যেমনটি হয়তোবা যে দেশ বিদেশে যারা আমাদের কম্পিটিটর আছে বা যারা আমাদেরকে নিয়ে কথা বলেন, অ্যানালাইসিস করেন, তারা হয়তোবা মনে করেছিল আমরা হয়তো যদি রিকভারি করিও একটু হয়তো ইউ শেপের মতো করে একটু ভেবেছেন। অর্থাৎ একটা প্রলংড একটু সময় আমাদের হয়তো লাগবে, তারপর হয়তো আমরা একটু রিকভারি করতে পারি। অর্থাৎ ইউ শেপের মতো করে একটু ভেবেছিলেন, কিন্তু এতটা কুইক ভি শেপের মতো ইন্ডাস্ট্রি রিকভার করবে সেটা হয়তো অনেকে ভাবেননি বা আমাদের প্রতি অতটা আস্থা রাখতে পারেননি নানা কারণে। এটা একটা বিষয়। তার মানে কিন্তু এই নয় যে ইন্ডাস্ট্রি যে ভি শেপটা পেয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, পার্টিকুলারলি অন দি অপারেশন এন্ড দি এক্সপোর্ট অ্যাজ এ হোল। কিন্তু ইন্ডিভিজুয়ালি বিজনেসগুলি কিন্তু ঠিক এমনটা ভি শেপে যায়নি বা যেতে পারেনি এখনো আমাদের জানা মতো। অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলি হয়তো ভাবছে তারা ধীরে ধীরে একটা ইউ শেপের মতো করে একটু রিকভারি করবে কিছুদিন পরে। অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ বা আরো কেউ কেউ, তারা কিন্তু এখনো একটু ইউ শেপের মতো করে ভাবছে। অর্থাৎ আরো কিছুদিন হয়তো এমন সিচুয়েশন থাকতে পারে, তারপর হয়তো তারা এক ধরনের রিকভারির মধ্য দিয়ে যাবে। এবং আমরা আরো একটু দেখছি যেমন ইউরোপে আবার কিন্তু কোভিড একটা সিচুয়েশন, অর্থাৎ ইনফেকশন রেট অফ ইনফেকশন ওয়ান্স অ্যাগেইন ইজ ইনক্রিজিং। বিশেষত আমরা যাদেরকে পশ্চিম ইউরোপ, যেখানে আমাদের একটা বড় মার্কেট, জার্মানি, ইটালি, ফ্রান্স, স্পেন, এই জায়গাগুলিতে কিন্তু আবারও কোভিড ইনফেকশন বাড়ছে। সেই দিক থেকে হয়তো এক ধরনের ডব্লিউ শেপের মতো আমরা একটু ভাবছি যে রিকভারিটা আবার একটু ভি শেপ হবার পরেও কিন্তু আবার একটু নড়ে চড়ে যায় কিনা। তারপরেও এক ধরনের একটা আশা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা একটু ভি শেপ একটু পেয়েছি রিকভারির ক্ষেত্রে। যদিও আমি বলছি, যদিও ইন্ডাস্ট্রি ভি শেপ পেয়েছে, কিন্তু বিজনেসগুলি ভি শেপ পায়নি। তারা হয়তো একটু ইউ শেপের মতো করে ভাবছে রিকভারির বিষয়টি। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে টোটাল এক ধরনের আশাও আছে আর ভয়ও আছে। আর আশার কথা হলো এটা, আমরা সবাই জানি যে অর্থাৎ কোভিডের যে ইম্প্যাক্টটা, যেটা গ্লোবালি বলা হচ্ছিল যে 30-40% এটা ডিমান্ড ইনক্রিজ করবে। ইভেন আমরা কিন্তু করোনার আগেও বলছিলাম নানা কারণে ফ্যাশনের হয়তো একটু ডিমান্ড গ্লোবালি একটু কমতে পারে। বাট আমাদের হিটটা, অর্থাৎ গ্লোবাল যে রেটে 30-40% ডিক্রিজ করবে, কিন্তু আই ডু স্ট্রংলি বিলিভ আমাদের হিটটা অত বড় হবে না। ইয়েস, আমরাও এফেক্টেড হব, কিন্তু এটা ঠিক আমি যদি লিনিয়ার ইকুয়েশনের মতো নয়। অর্থাৎ আমাদের হিটটা আরেকটু কম হবে নানা কারণে। সব বিষয় আজকে হয়তো বলবো না, শুধুমাত্র বলবো যে 30-40% যে এফেক্টটা পড়বে, এটা যত বেশি হয়তো চায়নার উপরে পড়বে, অর্থাৎ আমাদের মানে ইম্প্যাক্ট পড়াটার বিষয়টা অনেকটা আমি বলবো যে রিলেটিভ, ঠিক বেশি লিনিয়ার নয়, রিলেটিভ। তো সেদিক থেকে আশাও আছে, আর ফিয়ার তো কিছু ক্ষেত্রে আছেই। এখন আমরা যে কারণে আজকে একটু কথা বলছি, বিশেষত আমাদের সাথে আউটগোয়িং স্টুডেন্ট যারা বিএফটি থেকে জয়েন করেছে, তাদের উদ্দেশ্য করে আজকে যে প্রোগ্রামটা আমরা করছি, সেদিক থেকে একটা বিষয় বলবো, সেটা হলো যে ইন্ডাস্ট্রিতে যেমন করে একটা ভি শেপে উল্লম্বন হয়েছে, সেদিক থেকে আমরা ব্যক্তিগতভাবে যারা আমরা একটু ডিমোরালাইজড হয়েছিলাম বা নানা কারণে একটু ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম নানা জাতের কমিউনিকেশনের জন্য দেশি বিদেশি, আমরা কি পার্সোনালি অতটা ভি শেপে নিজেকে আবার রেজ করতে পারছি কিনা, অর্থাৎ নিজেকে আবার তুলে ধরতে পারছি কিনা, এটা একটা বড় বিষয়। অর্থাৎ এট দি এন্ড কিন্তু ইন্ডাস্ট্রি তো মানুষই চালায় এবং মানুষের জন্য। তো সেদিক থেকে ইন্ডাস্ট্রি যেমন ভি শেপ পেয়েছে, আমি বলবো যে আমাদেরও এই ধরনের একটা ভি শেপ পাওয়ার কথা এবং ভি শেপ পেতে হবে। এখন সেদিক থেকে আমরা হয়তো সবাই একরকম বলবো যে আমাদের কাছে অনেক তথ্য যেমন আছে, ইন্ডাস্ট্রিতে অনেকে কম বেশি চাকরি হারিয়েছে, আর বিশেষত যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কন্ট্রিবিউট করছিলেন, তারা যেমন একটা ক্যারিয়ারের প্রবলেমে পড়েছে। সেদিক থেকে যারা তোমরা যারা নতুন
চাকরিতে ঢুকতে চাচ্ছ বা ক্যারিয়ারে ঢুকতে চাচ্ছ বা ব্যবসা বা টোটালি প্রফেশনে যারা ঢুকতে চাচ্ছ, তাদের জন্য তো চ্যালেঞ্জটি আরেকটু বড় হয়ে গেল হয়তো এই করোনার জন্য। এটা যেমন একদিকে ঠিক, আমি বলবো যদি ফিয়ার অংশে বলি, একইভাবে স্টিল উই ডু বিলিভ যে ইন্ডাস্ট্রিও কিন্তু রাইট পিপল খুঁজছে, এবং রাইট পিপল যে ঠিক সেই মাত্রায় পাচ্ছে ঠিক তা নয়। আমি একটু এক্সাম্পল বলতে পারি, এটা হয়তো পরবর্তীতে শেয়ার করব। যেমন ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন অনেকে আমাদের সাথে নানা কারণে কথা হয়, অনেক ইন্ডাস্ট্রির মালিকরা, ওনারা কিন্তু এখনো অনেকে রাইট লোক খুঁজেও পাচ্ছে না। আবার একদিকে আমরা বলছি অনেকে চাকরিও হারাচ্ছে। এ ধরনের একটা দোদুল্যমান অবস্থায় দুদিক থেকে কিন্তু ফিয়ার অ্যান্ড হোপ দুদিক থেকে আছে। এখন কিভাবে আমরা প্রস্তুত হতে পারি এবং এখনো কি ধরনের সুযোগ আছে সেটা নিয়ে হয়তো আমরা একটু সামান্য কথা বলবো। এই রেডিনেসের ক্ষেত্রে এই অংশটা হয়তো খুব বেশি বলবো না, সামান্য একটু বলবো যে আমরা যখন ক্যারিয়ারের কথা ভাবি বা ক্যারিয়ারের কথা চিন্তা করি, তখন আমাদের কিন্তু এক ধরনের সেলফ অ্যাসেসমেন্ট আমাদের করা উচিত। এটা হয়তো অন্যান্য ক্ষেত্রে বড় করে বলি, খুব সামান্য করে একটু বলি যে আসলে পার্সোনালি আমার ইন্টারেস্ট কোন দিকে, অর্থাৎ আমি কি পছন্দ করি অপছন্দ করি, আমার ভ্যালু কি। শুধুমাত্র হঠাৎ করে ক্যারিয়ারে চলে গেলাম, খুব বেশি টাকা পেলাম, হয়তো যেই পেশাগুলিতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি গেইন করা যাবে, সেই বিষয়গুলি কি আমার কাছে ভ্যালু দেয়, অথবা আমার পার্সোনালিটি কিরকম, যে আমার পার্সোনালিটির সাথে ম্যাচ করে কিনা আমি যেখানে যেতে চাই। এই বিষয়গুলি কিন্তু এক ধরনের সেলফ অ্যাসেসমেন্ট থাকবার প্রয়োজন রয়েছে। এবং সর্বশেষে, যদিও উই শুড পুট ইট ফার্স্ট দি স্কিলস, কি ক্ষেত্রে আমার স্কিল নেবার আমি চেষ্টা করব বা কি ক্ষেত্রে স্কিল নেবার বিষয়টি আমার কাছে সহজতর, সেটার উপর কিন্তু আসলে টোটাল আমাদের কেরিয়ার পাথটা অনেক নির্ভর করে। এটা খুব সামান্য অংশে বললাম। এই বিষয়টা আমার কাছে ইম্পর্টেন্ট। এখন যে বিষয়টি বলবো যে কেরিয়ারকে একটা সায়েন্টিফিক প্রবলেম আকারে দেখা। আমরা হয়তো কম বেশি জানি, আমি স্টুডেন্টদের উদ্দেশ্য করে বলছি আজকে যারা জয়েন করেছো, যে সায়েন্টিফিক প্রবলেম মানে কি, যে এখন যে কোনো বিষয়কে একটা সায়েন্টিফিক প্রবলেম আকারে দেখা। ইন্ডাস্ট্রিতে এখন কি ধরনের প্রবলেম রেজ করছে বা কি ধরনের প্রবলেম অনেকদিন ধরে প্রলং করছে, আমরা হয়তো বলতে পারি আমরা সাপ্লাই চেইনে সাফার করছি, আমরা আর&ডি তে সাফার করছি, আমরা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টে সাফার করছি, আমরা হয়তো ডেটা প্রসেসিং এন্ড ডেটা অ্যানালিসিসে সাফার করছি। এখন এই সাফারিং গুলি কে যদি আমরা সায়েন্টিফিক প্রবলেম আকারে দেখি, এবং এই সায়েন্টিফিক প্রবলেমকে যদি আমি মনে করি আই ক্যান সলভ ইট ইন মেনি ওয়েজ, বা একটা মেথডে আমি এটা প্রবলেম সলভ করতে পারি বা পারতে চাই, আসলে সেটাই হবে কিন্তু আমার ক্যারিয়ার। এবং সেই দিক থেকে যারা ক্যারিয়ার দেখেছে, আজকে তোমাদের সামনে যে সম্মানিত অতিথিবৃন্দ জয়েন করেছে, তারাও নিশ্চয়ই এমন করেই দেখেন যে একটা প্রবলেমকে একটা সায়েন্টিফিক আকারে দেখা, সায়েন্টিফিক প্রবলেম আকারে দেখা, এবং সায়েন্টিফিক প্রবলেমটা আকারে দেখবার মূল বিষয়টা আমি যেটা বলছি সেটাই সবচেয়ে বেশি হেল্প করে ক্যারিয়ারকে। অর্থাৎ একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড নিজেদের মধ্যে যদি গ্রো করে, সেটার সাথে ম্যাচ করা আসলে ইন্ডাস্ট্রিতে কি ধরনের প্রবলেম আছে, সেই বিষয়গুলি হয়তো সামান্য আরেকটু আমরা ক্লিয়ারিটি নিয়ে আসবার চেষ্টা করব সামনের দিক থেকে। এখন যে সায়েন্টিফিক প্রবলেমের কথা একটু সামান্য করে আমরা বললাম, ক্যারিয়ারে এখন আমরা কোথায় যেতে পারি। এখন আমরা যেটা প্রথমে বলেছি, অর্থাৎ ক্যারিয়ারে আমরা কোথায় যেতে পারি, স্কোপ গুলি কোথায় আছে, এটা আসলে নির্ভর করে টোটালি ইন্ডাস্ট্রির উপর। ইন্ডাস্ট্রি কোন কোন জায়গায় এখন গ্যাপ আছে, ইন্ডাস্ট্রির কোথায় কোথায় সাফারিং আছে। যেমন কিছুদিন আগে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একটা বড় গ্রুপের মালিক আমাকে বলছিলেন যে ইউসুফ ভাই, আমি তো এই লোক পাচ্ছি না। এর মধ্যে একটা বড় জায়গা হলো মার্কেটিং। আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে, এবং তোমরা যারা জয়েন করেছো তাদের উদ্দেশ্য বলছি, যেমন গত 5-7 বছর ধরে আমরা যেমন খুব লক্ষ্য করছিলাম, ভালো ভালো ইউনিভার্সিটি, বুটেক্স, তোমরা আরো যারা ভালো ভালো যারা আছে, তারা অনেকে ক্যারিয়ারের প্রথম চয়েস আকারে নিয়ে যাচ্ছে মার্চেন্ডাইজিং এ। এখন মার্চেন্ডাইজিং এ যেটা হয়েছে, মার্চেন্ডাইজিং, পিপল অফ মার্চেন্ডাইজিং ইজ ওভারফ্লোয়িং। এখানে অনেকে এসেছে, কিন্তু মার্কেটে কিন্তু মার্কেটিং এর তেমন কোনো লোকই নাই। হ্যাঁ, এখন হয়তো আমরা একটা বলতে পারি যে একটা সময়ে আমরা বলতে পারি যে বায়াররা আমাদেরকে খুঁজে খুঁজে ডেকে ডেকে কাজ দিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু আসলে হয়তো মার্কেটিং এর কথা কতটুকু ভেবেছে বা ভেবেছে সেভাবে হয়তো স্কোপ হয়নি, নানা কারণে হয়নি। কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিতে কিন্তু মার্কেটিং এর খুব বেশি লোক নাই। আমি দেখেছি অনেকগুলি বড় বড় কোম্পানিতে 50, 60, 100 জন পর্যন্ত হয়তো মার্চেন্ডাইজিং এর মানুষ আছে। অর্থাৎ এক ধরনের সেলস
অ্যাটিটিউড, অর্থাৎ আমার কাছে আসবে, আমি সেলস করব, অথবা যে প্রোডাক্টের কনফার্মেন্স দেয় সেই কনফার্মেন্স হিসেবে আমি ডেলিভারি করব, এই একটা টেন্ডেন্সি থেকে হয়তো মার্কেটটা গ্রো করেছে। আমি বলছি না এটার প্রয়োজন নাই, এটার প্রয়োজন আছে, বাট পার্টিকুলারলি আমি যদি বলি যে এটা একটা মার্কেটিং অ্যাপ্রোচ, যে অর্থাৎ আজকে যে আমার যে সাফারিং, যে আমার যে কি ক্যাপাসিটি আছে, সে আমি বছরে এত টন ফ্লিস ফেব্রিক আমি করতে পারি, এই 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 স্টাইল, এই বিষয় আমি করতে পারি, এই ধরনের আমি গার্মেন্ট করতে পারি, এই ধরনের ফ্যাশন করতে পারি, এই ধরনের একটা ক্যাপাসিটি মার্কেটিং কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিতে যথেষ্ট অভাব আছে। আই ক্যান রিপিট, এটার যথেষ্ট অভাব আছে। তো সেদিক থেকে মার্কেটিং একটা অ্যাপ্রোচ, এবং সেটার সাথে মার্কেট ইন্টেলিজেন্সের বিষয় আছে, অর্থাৎ সিম্পলি এটা কিভাবে আসলে বিজনেসকে হেল্প করবে। সামহাউ আমাদের হয়তো ইন্ডাস্ট্রিতে একটা পারসেপশন হয়েছে, বিশেষ করে আমাদের টেক্সটাইলের যারা ভালো ভালো এক্সপার্ট তোমরা যারা আছো তাদের কথা বলছি, যারা যারা স্মার্ট আছো তাদের কথা বলছি, সামহাউ একটা মিস পারসেপশন আমি বলবো গ্রো করেছে বোধহয় টেক্সটাইলে মার্কেটিং মানে বোধহয় শুধুমাত্র কেমিক্যালস, ডাইজ এন্ড কেমিক্যালস মার্কেটিং, যার জন্য আমরা দেখছি যে টেক্সটাইলের বহু আমাদের খুব কোয়ালিফাইড মানুষজন টেক্সটাইলের মার্কেটিং করছেন। ওয়েল, এটারও প্রয়োজন আছে, কিন্তু আমরা যেটা বলছি এখন যে আসলে ইন্ডাস্ট্রি যেখানে সাফার করছে, ওভারঅল বিজনেসের যে মার্কেটিং, আমার যে ক্যাপাসিটির যে মার্কেটিং, আমার যে স্কিলস এর যে মার্কেটিং, ইভেন আমরা যে প্রসেস ডিজাইন করছি এখন, যে সিস্টেমটা আমরা ডেভেলপ করছি, সেটার মার্কেটিং, এটা ওভারঅল সে মার্কেটিং করার মানুষ যথেষ্ট অভাব আছে। এটা আমি মোটা দাগে বলছি, হয়তো পরবর্তীতে একটু ক্যাটেগরিক্যালি বলবো। আরেকটা বিষয় বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে যেমনটা আমরা দেখেছি, এবং এখনো অনেকগুলি স্কোপে, অনেকগুলি ফ্যাক্টরিতে যেহেতু নানাভাবে আমাদের এঙ্গেজমেন্ট আছে, দেখতে পাই যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ স্কিল আছে, প্রচুর পরিমাণ এক্সপার্টিস আছে, কিন্তু সত্যিকার অর্থে একটা প্রসেস ড্রিভেন, একটা সিস্টেম ড্রিভেন, একটা মেথড নিয়ে আসবার এবং একটা প্রসেস ড্রিভেন ইন্ডাস্ট্রি কে একটা পৌঁছাবার জন্য যথেষ্ট অভাব আছে। হ্যাঁ, অনেকে হয়তো চেষ্টা করছে একটা সিস্টেম ড্রিভেন, প্রসেস ড্রিভেন, নিশ্চয়ই আজকে যারা জয়েন করেছেন মিল্টন স্যারদের মতো লোক যারা যেখানে আছেন, সেখানে হয়তো একটা প্রসেস ড্রিভেন চিন্তা করেন, সিস্টেম ড্রিভেন, কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি খুব বিক্ষিপ্তভাবে অনেক স্কিল এক্সপার্টিস আছে, কিন্তু ঠিক একটা প্রসেস ড্রিভেন, একটা ডেটা ড্রিভেন, সিস্টেম ড্রিভেন ইন্ডাস্ট্রি কিন্তু আমরা অপারেট করবার ক্ষেত্রে এখনো যথেষ্ট পিছিয়ে আছি, এবং আমরা পিছিয়ে আছি যথেষ্ট পরিমাণে টোটাল ওভারঅল ইন্ডাস্ট্রিতে। প্ল্যানিং এর ক্ষেত্রে, সাপ্লাই চেইনের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছি, আমি নিজেও কয়েকটা প্রজেক্ট এখন দেখছি যেগুলিতে আসলে প্ল্যানিং বলতে এখনো টোটাল ইন্ডাস্ট্রিতে যে বিষয়টি কাজ করছে, সেটা হলো সম্ভবত প্ল্যানিং বলতে সামহাউ আমাদের পারসেপশন হয়েছে এটা বোধহয় শুধু সুইং লাইনের জন্য, শুধু বোধহয় গার্মেন্টস এর জন্য প্ল্যানিং, যে আমাদের যে এই যে ফেব্রিক থেকে ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ থেকে যে ওভারঅল যে প্ল্যানিং, এটাতে যথেষ্ট অভাব আছে। যেমন কিছু ফ্যাক্টরিতে আমরা নিজেরাও দেখেছি যে ওভারঅল হয়তো তার যে একটা ক্যাপাসিটি আছে, সে হয়তো ডাইং এর ক্যাপাসিটি আছে 200 টন, 200 টন সে হয়তো ডাইং করেও, কিন্তু দেখা যায় তার যে স্টাইলটা, যে পিওটা যখন লাগবে তখন আসে নাই। আমরা এটা অনেক সময় একটা গ্রাফের মধ্যে দিয়ে দেখি, এখন এখানে হয়তো অতটুকু সময় নেই। অর্থাৎ সেখানে বলছি যে প্ল্যানিং এবং টোটাল সাপ্লাই চেইনে এবং যথেষ্ট তোমাদের মতো ভালো ভালো স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু কন্ট্রিবিউট করবার, ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। আর এর কথা নাই বললাম, এটা আমরা অনেক সময় বলি। শেষে একটা বিষয় বলবো, ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন। এখন আমাদের মধ্যে যেটা হয়, ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনের জায়গাটা কেন আমরা বেশি বলছি, বিশেষ করে যেই ধরনের, যে কোনো ধরনের চ্যালেঞ্জের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দুটো বিষয় মাথায় রেখে আসলে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন করতে হয়। একটা হলো ইদার এটা কস্টে হিট করতে হবে, অথবা রেভিনিউতে হিট করতে হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এমন হতে হবে। আমি একটা এক্সাম্পল বলি, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন ঠিক সায়েন্টিফিক, পিওর সায়েন্টিফিক ইনোভেশনের মতো নয়। যেমন আমি যখন প্রথম ফ্লোরে কখনো গিয়েছি, প্রথম যখন ফ্লোরে গিয়েছি, আমার কাছে মনে হতো যে কেনই বা আমরা এত ছোট ছোট কাইজেন করছি, ছোট ছোট আমরা লিনের আইডিয়াগুলি নিয়ে ছোট ছোট ইমপ্রুভমেন্ট করছি, অর্থাৎ আমরা যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের যে বিষয়গুলিকে আমরা সাধারণত দেখে থাকি। আমি দেখতাম যে এত সুইং মেশিন চলছে, অর্থাৎ যে এই যে সুইং এর যে হুইল গুলি চলছে, এগুলিকে আমি একটা অল্টারনেটর দিয়ে বা ডাইনামো দিয়ে আমি তো পাওয়ারে জেনারেট করতে পারি, অর্থাৎ অনেক বড় কাজ করতে পারি। আমি কেন ছোট ছোট ইমপ্রুভমেন্ট করব? এটা হলো সায়েন্টিফিক তোমার আইডিয়া হতে পারে, সায়েন্টিফিক ইনোভেশন হতে পারে, কিন্তু এটা ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে। পরবর্তীতে আমি দেখলাম যে আমি যে ডাইনামো দিয়ে বা অল্টারনেটর দিয়ে যে পাওয়ার জেনারেট করব, এটা কিন্তু যেটুক সিস্টেম লসে আমার পড়বে, এর চাইতে আমি অনেক কম খরচে এটা ডাইরেক্ট আমি পাওয়ার জেনারেট করতে পারি।
অর্থাৎ সেকেন্ডারি সোর্স থেকে, অর্থাৎ আমরা যেমন পাওয়ার থেকে মেকানিক্যাল ফোর্স থেকে পরে আবার এনার্জিতে কনভার্ট করি, সেটার থেকে আমি কম কষ্ট করতে পারি। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনটা ঠিক সায়েন্টিফিক, পিওর সায়েন্টিফিক বিষয় নাও হতে পারে। এবং এরকম অনেক বিষয় আছে যেগুলিতে তোমাদের নজর দিতে পারে। অর্থাৎ সায়েন্টিফিক ইনোভেশন আমরা যেগুলি বলছি, সে একটা প্রজেক্ট হতে পারে যে মিউনিসিপাল স্লাস দিয়ে আমি হয়তো একটা এনার্জি, মানে অল্টারনেটিভ এনার্জি আমি হয়তো সোর্স করতে পারি মিউনিসিপাল স্লাস থেকে। আমরা বলবো না, তোমার মিউনিসিপালে যাওয়ার দরকার নেই, তুমি আমার যে ডাইং এর ইটিপি আছে, ইটিপির যে স্লাস হয়, এখান থেকে হয়তো আমরা কিছু করতে পারি। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন গুলি কিন্তু একইভাবে এটা সায়েন্টিফিক হতে হয়, একইভাবে এটা প্রসেস ড্রিভেন হতে হয়, এবং একইভাবে এটা ফিনান্সিয়ালি ভাইয়েবল এবং ফিজিবল হতে হয়। তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেটিভ আমাদের একটু মাইন্ডসেট থাকা, সেই বিষয়গুলি টোটাল ক্যারিয়ারে হয়তো আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্সমেন্ট এবং অনেক বেশি কুইক একটা মাইলেজ দিবে এবং একটা কাটিং এজ দিতে পারে। আমি এখানে ক্যাটাগরিক্যালি হয়তো কিছু বিষয় বলতে পারি, যেমন প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, এগুলিতে আমরা সবাই জানি এটার একটা হিউজ মার্কেট ডিমান্ড আছে, কিন্তু সেই তুলনায় আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো ছেলে মেয়ে এসেছে বলে, বা ভালো ভালো ছেলে মেয়ে খুব বেশি কনসেন্ট্রেশন দিয়েছে বলে এখনো আমাদের কাছে প্রতীয়মান হয় না। হ্যাঁ, চলছে, ভালো চলছে, কিন্তু তোমরা যারা ক্যারিয়ারে আরো যারা ভালো করবে, ভালো ভালো টেক্সটাইলের যারা তোমরা আছো, তোমাদের কিন্তু তোমরা যখন যাবে এটাতে আরো বেশি মাইলেজ পাবে, আরো বেশি কাটিং এজ পাবে ইন্ডাস্ট্রিগুলি। সেই জায়গাগুলিতে এখনো কিন্তু খুব বেশি কোয়ালিফাইড তোমাদের মতো লোকজন গিয়েছে, খুব বেশি, হ্যাঁ যাচ্ছে, যাবার প্রক্রিয়া আছে, পাইপলাইনে আছে, খুব বেশি গিয়েছে বলে আমার মনে হয় না, আমাদের কাছে মনে হয় না। এই জায়গাগুলিতে স্কোপ আছে। ইয়েস, ওয়াশিং ডাইং এর কথা কেন আবার আমরা নতুন করে বলছি? আমরা অনেক জায়গায় গিয়েছি, ওই যে যেমনটি প্রথম দিকে বলছিলাম, অর্থাৎ আমরা যারা বেসিক টেক্সটাইলটা পড়ছি, আসলে আমাদের এখানে কিন্তু বিরাট একটা সেগমেন্ট ডেফিনেটলি হওয়া উচিত আমাদের কোর টেক্সটাইলে। কিন্তু কোর টেক্সটাইলে আমরা এখন দেখছি অনেকগুলি জায়গায় কিন্তু কোর টেক্সটাইল সাফার করছে। ভালো ভালো লোকজন, ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো প্রতিষ্ঠানের লোকজন ঠিক সেভাবে কিন্তু যাচ্ছে না। Still there is ample opportunity, I can tell you, you can go over there. এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, এবং এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে একটা বিষয় আছে যে অনেক ক্ষেত্রে হয়তো পারসেপশন হয়েছে যে এই সাস্টেইনেবিলিটি বোধহয় শুধুমাত্র বোধহয় এনভায়রনমেন্টের ক্ষেত্রে, নট এক্স্যাক্টলি। অর্থাৎ এটা পাবলিক অ্যাফেয়ার্স না, কিন্তু এটা বিজনেস অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল। আমি যদি ওয়াটার কনজাম্পশন যদি কমাতে পারি, আমি যদি পাওয়ার কনজাম্পশন কমাতে পারি, আমি যদি ডাইস কেমিক্যাল কনজাম্পশন কমাতে পারি, এটা শুধু এনভায়রনমেন্ট যে সাস্টেইনেবল হবে, নট এক্স্যাক্টলি, এটা কিন্তু বিজনেসকেও সাস্টেইনেবল করবে। এই দিক থেকে আমরা যদি হয়তো দেখি, আমরা এইসব ক্যারিয়ার গুলিতে যেতে পারি। এবং এই বিষয়গুলিতে আমি খুব কম যাব। ইভেন আমরা যদি বলি অ্যাপ্লিকেশন অফ লিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এই জায়গাগুলিতেও কিন্তু টেক্সটাইলে তোমরা যারা আছো তাদের যথেষ্ট কন্ট্রিবিউট করবার স্টিল সুযোগ আছে। এই জায়গাগুলিতে আমরা হয়তো আবার একটু রিলিভ করতে পারি। এবং মার্কেটিং এর কথা বলেছি, অর্থাৎ মার্চেন্ডাইজিং এর সাথেও আছে যেমন, কিন্তু মার্কেটিংটা আমরা আলাদা করে বলেছি। আরেকটা সেগমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি, যদিও এই বিষয়গুলিকে ইন্ডাস্ট্রির এক্সপার্ট যারা আছেন, আমরাও অনেকদিন ধরে বলছি যে প্রোটেক্টিভ ক্লোথিং, মেডিকেল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল, এই বিষয়গুলি আমরা অনেক বলেছি, কিন্তু নানা কারণে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো সেই পরিমাণ অ্যাওয়ারনেস গ্রো করতে একটু সময় নিয়েছে। কিন্তু হয়তো এই প্যান্ডামিক আমাদেরকে হয়তো আরেকটু দেখিয়েছে কেন আমরা মেডিকেল টেক্সটাইল করব, কেন আমরা আসলে ফাংশনাল টেক্সটাইল করতে পারি। এবং আই ক্যান ফার্মলি টেল ইউ যে এই যে প্রোটেক্টিভ ক্লোথিং বা এই যে আমরা মেডিকেল টেক্সটাইলের কথা বলছি, এটা যে শুধুমাত্র প্যান্ডামিকের জন্য এখন খুব আমরা হয়তো বলস্টার্ড একটা গতিতে দেখতে পাচ্ছি, দিস ইজ নট এক্স্যাক্টলি অলওয়েজ। এটা কিন্তু এর পরবর্তীতে এটা ডিমান্ড গ্রো করবে, এবং এটার কিন্তু একটা জায়গা আছে। ডেনিমের ক্ষেত্রেও তাই। এই কিছুদিন আগেও একটা ফ্যাক্টরির মালিক যেমন বলছিলেন যে বুটেক্সের বা তোমাদের মতো ভালো ভালো ইউনিভার্সিটি যারা আছেন, ডেনিমের ঠিক সেই পরিমাণ মানুষ সেখানে যায় নাই, গেলে হয়তো আরো ভালো হতো এবং ইন্ডাস্ট্রি আরো ভালো কিছু পেত, ক্যারিয়ারের ক্ষেত্রেও হয়তো আরো ভালো কিছু হয়তো আমরা আশা করতে পারতাম। এবং এখন যে আমাদের নতুন ধরনের এক ধরনের স্কিল সেট প্রয়োজন, আমি সামান্য করে একটু ক্যাটাগরিক্যালি হয়তো ক্যারিয়ারের কথা বলেছি, সেটা হলো যে যদিও আমরা এই কথাগুলি আগের মতো করে আগেও বলেছি, কিন্তু তারপরেও একটা বিষয় হলো যে এখন যে ধরনের আমরা এক ধরনের ডিস্ট্যান্সিং মোডে কিছুটা ইন্ডাস্ট্রি চলছে,
অর্থাৎ সুপারভিশন অপেক্ষাকৃত এখন তোমাকে মনে করতে হবে সুপারভিশন আগের চাইতে কম হবে। এবং এই সেন্স অফ রেসপন্সিবিলিটি, এখন সেন্স অফ রেসপন্সিবিলিটি অনেক সময় মনে হতে পারে এই ধরনের একটা বায়োবি একটা টার্ম, নট এক্স্যাক্টলি। সেন্স অফ রেসপন্সিবিলিটি মানে টেকিং লিডারশিপ। ইনফ্যাক্ট তোমাকে মনে করা হলো যে তোমাকে আমি R&Dর চাবিটা আমি দিয়ে দিলাম, তোমাকে আমি নিটিং এর চাবিটা দিয়ে দিলাম, আই ডু নট হ্যাভ দ্যাট মাচ টাইম টু সুপারভাইজ ইউ অল দি টাইম। এবং এই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা, এটা হ্যাঁ যদিও চিরকাল ছিল, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশন এবং এই ক্রিটিক্যাল সিচুয়েশনে এই জায়গাটা কিন্তু আমাদেরকে আরো একটু বিষয় মনে করিয়ে দিচ্ছে যে আমাদের এই যে নতুন যে স্কিল সেট, আমাদের মোডালিটি অফ কমিউনিকেশন এবং আমাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি আগের যে কোনো সময়ের চাইতে কিন্তু আমাদেরকে অনেক বেশি করে দেখাচ্ছে, যেখানে অনেক বেশি এই সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং লিডারশিপ নেবার সুযোগ রয়েছে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেবার ক্ষেত্রে। তো সেটা আমি বলতে পারি একদম নিউ স্কিল সেট আকারে আমরা হয়তো দেখতে পারি, আমরা যারা নতুন করে ক্যারিয়ারে ঢুকতে চাচ্ছি এবং যারা অলরেডি ক্যারিয়ারে আছে তাদের জন্য কিন্তু এই নতুন স্কিল সেটটা প্রয়োজন রয়েছে। আরেকটু বেশি টেকনোলজিকে চেনা, আরেকটু বেশি আমরা যদি ক্লাউডে যদি কাজ করতে পারি, এ ধরনের একটা মাইন্ডসেট, এই ক্লাউড মাইন্ডসেট, এ ধরনের একটু ডেটা অ্যানালাইসিস, ডেটা প্রসেসিং, একটু রিমোটলিও যাতে আমি আসলে ফিডব্যাক দিতে পারি এবং একটু রিমোটলিও যাতে আমি যেমন সুপারভাইজ ছাড়া যাতে আমি কাজ করতে পারি, যেমনটা সেন্স অফ রেসপন্সিবিলিটির কথা বলছি, আবার আমি যাতে অন্যদেরকে একটু রিমোটলি যাতে একটু সুপারভাইজ করতে পারি, এই ধরনের একটা টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল মেকানিজম, এই স্কিল সেটগুলির কিন্তু এখন নতুন করে প্রয়োজন হয়েছে, যেমনটি প্রয়োজন হয়েছে আমরা যেটা বলছি সেন্স অফ রেসপন্সিবিলিটির ক্ষেত্রে। এবং কেন আমরা আসলে নিউ নরমাল বলছি, অর্থাৎ সবাই সারা পৃথিবীতে এক ধরনের আমরা মনে করছি যে প্রথম যেমন বলছিলাম যে ইন্ডাস্ট্রিগুলি বিভিন্ন শেপে, ভি শেপ, ইউ শেপ, ডব্লিউ শেপের দিকে এক একজন এক একভাবে রিকভারি করবে। আসলে নির্ভর করবে কে কতটা প্রোঅ্যাক্টিভলি তাকে হাজির করেছে এই চ্যালেঞ্জের সাথে, সেটার উপর আসলে নির্ভর করবে কে ভি শেপ পাবে, কে ইউ শেপ পাবে অর্থাৎ আরেকটু প্রলং হবে, এবং কে বারবার ডব্লিউ শেপের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, সেটার হয়তো না বাস্তবতা আছে। এবং আরেকটা বিষয় হলো অনেকে কিন্তু এটাকে ম্যাচ না করতে পেরে অনেকগুলি ফ্যাক্টরি বা অনেকগুলি বিজনেস একদম এল শেপের মতো চলে যাবে। অর্থাৎ যে ডাউনফলটা হলো এটা একটা ছোট আকারে গিয়ে এটা প্রলং করবে দীর্ঘদিন। অর্থাৎ ইন্ডাস্ট্রি যদি, আমাদের এখানে একটা বিষয় মনে রাখার দরকার, ইন্ডাস্ট্রি যদি ভি শেপ পায়ও কিন্তু বিজনেস অ্যাজ ই হোল অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিজনেস কিন্তু কেউ এল শেপে চলে যাবে, কোন কোন দেশও এল শেপে চলে যেতে পারে। তো সেদিক থেকে এই নিউ নরমাল সিচুয়েশনে কিন্তু আসলে যে ধরনের নিউ স্কিল প্রয়োজন আছে, যে নিউ চ্যালেঞ্জগুলি আসছে, সেগুলি আমরা কে কতটা আসলে স্কিলফুলি হ্যান্ডেল করতে পারছি সেন্স অফ রেসপন্সিবিলিটির মধ্য দিয়ে, সেটার উপর নির্ভর করবে এটা আসলে আমাদের জন্য নিউ অপরচুনিটি কিনা, এবং সেই নিউ অপরচুনিটির জন্য আসলে আমরা কতটা রেডি হচ্ছি। এটাই হলো আজকের জন্য আমাদের, আমরা যদি বলি যে এইটাই হলো নিউ অ্যাপ্রোচ টু ক্যারিয়ার। এখন ক্যারিয়ার সাথে ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জের সাথে কেন আমরা বললাম, সেটার প্রধান কারণ হলো, যদিও একবার বলেছি, সেটা হলো যে ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জের সাথে ক্যারিয়ার চ্যালেঞ্জ যদি এক না হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জটাকে আমরা ধরে নিতে পারি কোএফিসিয়েন্ট, এখন আমারটা হলো ভ্যারিয়েবল, ক্যারিয়ারটা হলো ভ্যারিয়েবল। এখন এই কোএফিসিয়েন্টকে যে আমরা ধরতে পারি সায়েন্টিফিক প্রবলেম আকারে, যে ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জটাই হলো আমার চ্যালেঞ্জ, ইন্ডাস্ট্রির জন্য যে ধরনের স্কিল লাগবে সেটা যদি আমি যদি গ্রো করে, আমার যদি গ্রো করতে আমি পারি, তাহলে কিন্তু আসলে আমার ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট হবে এবং আমি ক্যারিয়ারে অনেক গ্রো করতে পারবো। এবং সেদিক থেকে আমরা প্রায় শেষের দিকে সামান্য একটু শেয়ার করেছি, অর্থাৎ সেটাই হবে আসলে ক্যারিয়ার মাইলেজ। সেটাই যদি ইভেন আমরা একটা বিষয় অনেক সময় দেখতেও পাই, টেক্সটাইলে তোমরা যারা ভালো ভালো স্টুডেন্ট অনেকে দেখছি এখন সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, আমি বলছি না সরকারি চাকরি, ব্যাংকের চাকরি এগুলোতে কেউ যাবে না, কিন্তু আদার দেন দি টেক্সটাইল অনেকভাবে চেষ্টা করছে বা অনেকভাবে ছুটে যাচ্ছে, তাহলে কিন্তু যে কোর টেক্সটাইলের জায়গাটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারো কারো ইন্টারেস্ট যদি কমে যায়, সেটা কিন্তু নিজের জন্য আমি বলবো যে কাউন্টার প্রোডাক্টিভ হবে, কিছুটা ডিস্ট্রাকটিভও হতে পারে, এটা আমরা অনেক সময় লক্ষ্য করছি। তো এই ইন্ডাস্ট্রি, আমি বলছি যে এই ইন্টারেস্ট, এই ভ্যালুগুলি আমাদের যদি থাকে, অর্থাৎ আমরা যেমন বলছিলাম যে শুধুমাত্র কুইক হয়তো কিছু গেইন পেয়ে গেলাম, শুধু এটাই কি আমাদের ক্যারিয়ার ইন্টারেস্ট এর ক্ষেত্রে কাজ করলো কিনা, সেটা কিন্তু একটা বড় বিষয়। এবং এই বিষয়গুলি যদি আমরা মাথায় রাখি
এবং ইন্ডাস্ট্রির সাথে যদি আমরা ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জগুলিকে ওন করি, আমি যদি বলি ওন করি, তাহলে কিন্তু আসলে আমরা ক্যারিয়ারে ওভারঅল আমরা একটু কন্টিনিউয়াসলি ভালো করবার আমরা চেষ্টা করতে পারি, এবং সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমি ফয়সাল ভাই এবং সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মিল্টন স্যার এবং আইয়ুব নবী খান স্যার, সকলকে আমন্ত্রণ জানিয়ে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি প্রথম পার্টি শেষ করব। পরবর্তীতে হয়তো সামান্য কোথাও পার্টিসিপেট করতে পারে যদি প্রয়োজন হয়। ফয়সাল ভাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। ধন্যবাদ ইউসুফ ভাই। আমরা এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের প্রেজেন্ট ইন্ডাস্ট্রি সিনারিও এবং আমাদের কি কি ড্রব্যাকস এখনো বিভিন্ন অ্যাঙ্গেলে রয়ে গেছে, সেটা সাপেক্ষে আমাদের কি কি স্কোপ বা অপরচুনিটি হতে পারে, সেই বিষয়গুলো দেখলাম। তো আমি প্রথমেই চলে যাব মিল্টন স্যারের কাছে। আমি স্যারের কাছে প্রথমেই জানতে চাবো যে স্যার, কোভিড-19 প্যান্ডেমিকে ইন্ডাস্ট্রি, not only apparel industry, almost all the industries has been affected. No doubt about this, and there is no denying of that as well. আপনার কাছে কি মনে হচ্ছে, আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রির দিকে ফোকাস করি, আপনার কাছে এই চ্যালেঞ্জটাকে কতটুকু ইন্টেন্সিভ মনে হচ্ছে এবং এখান থেকে আপনি প্রমিস আসলে কতটুকু দেখতে পাচ্ছেন? স্যার যদি আগে একটু আনমিউট করে নিতেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমার খুব প্রিয় কিছু মানুষকে দেখতে পাচ্ছি, আমাদের সবারই আইকন, আমাদের বিএফটির সম্মানিত ভাইস চ্যান্সেলর আইয়ুব নবী ভাই, আজকে যিনি চমৎকারভাবে এই প্রেজেন্টেশন দিয়েছেন। আমার ধারণা যে উনি পুরো জিনিসটাকে একটা ওভারভিউ দিয়েছেন চমৎকারভাবে। একটু হয়তো বড় করে সময় নেব এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য, কারণ যদি আমি খুব সংক্ষিপ্তভাবে বলি তাহলে এই জিনিসটা পূর্ণাঙ্গ হবে না। সেই কারণে আমি হতাশার কথা বলবো, আমি আশার কথা বলবো, আমি প্রস্তুতির কথা বলতে চাই। স্যার, আমরা আপনার থেকে বেশি শুনতে চাই বিস্তারিত। ওকে, প্রথম কথা হলো যে আমরা এখন এমন একটা সময় উপস্থিত হয়েছে, যে সময়টা আমাদের একটা স্বপ্ন বাস্তবায়নের প্রায় কাছাকাছি পর্যায়ে ছিল। 2016 সালে আমরা টার্গেট করেছিলাম যে 2021 সালের মধ্যে আমরা $50 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব। সেই হিসাবে যদিও 2000 টার্গেটটা অনেক বড় ছিল, অনেক ভিশনারি ছিল, এইটা অ্যাচিভেবল ছিল কিনা কিন্তু আমরা জানি না, কিন্তু তারপরেও একটা আমাদের সামনে একটা ফোকাস ছিল, আমাদের সামনে একটা দেয়াল ছিল যেখানে আমরা জানি আমাদের এই পর্যন্ত যাওয়া যেতে পারে 2021 সালের মধ্যে। সেখানে আনফরচুনেটলি 2020 সালে এসে আমরা এই ধরনের একটা সিচুয়েশনে পড়বো, সেটার জন্য আমরা আসলে কেউ প্রস্তুত ছিলাম না, সারা পৃথিবী প্রস্তুত ছিল না। এই অবস্থার সময় আমাদেরকে কষ্টকর হলেও মেনে নিতে হবে, কারণ বাস্তব ফিগারটাকে যদি আমরা মেনে না নিই তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। প্রথম ফিগারটা হলো যে এই কোভিডের কারণে সারা পৃথিবীর সেলসটা অনেক কমে যাবে। আমাদের অ্যাপারেলস বিজনেসের মার্কেটের সাইজ হলো প্রায় $450 বিলিয়ন। সেটা বিভিন্ন রিপোর্ট আকারে দেখা গিয়েছে এই বছর সেই সেলসটা দাঁড়াবে $250 থেকে $300 বিলিয়ন। তার মানে এটা বড় একটা ধরনের এখানে গ্যাপ তৈরি হচ্ছে। এবং বিজিএমও যেটা বলেছে, আমরা গত বছর যেখানে $32 বিলিয়ন এক্সপোর্ট করেছি, এই বছরে গিয়ে সেটা হয়তো $24 বিলিয়ন আমরা পৌঁছাতে পারে। তার মানে ইন্ডাস্ট্রি আসলে একটু সিঙ্ক করছে, আমাদের যে এক্সপোর্ট যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটা সিঙ্ক করবে। এটার মধ্যে কোনো রকমের ভুল নাই, হয়তো 24-এর জায়গায় 26 হতে পারে বা 25 হতে পারে, সেটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। এখন কি কারণে এই যে মার্কেটটা ছোট হচ্ছে? একটা হলো যে, প্রথম কথা হলো যে আমরা রিসার্চে দেখা যায় যে সেলস গুলা কোথায় হয়। সেলস গুলো হওয়ার জন্য সবচেয়ে বড় এরিয়াটা হলো টুরিস্টরা যখন অবাধে বিভিন্ন জায়গায় যেতে পারে। কারণ টুরিস্টরা যখন বিভিন্ন জায়গায় যায় তখন তারা যে কোনো অ্যামাউন্টে যে কোনো প্রাইসের ম্যাটেরিয়ালটা কিনে। কিন্তু গত ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত টুরিস্টদের যাতায়াতটা সারা পৃথিবীর মধ্যে অলমোস্ট রেস্ট্রিক্টেড এবং যাতায়াতটা অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে। এবং কবে সেটা খুলবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। সুতরাং টুরিস্টরা যদি না যায়
তাহলে ওইটা কিনবে না মানুষ। এবং যে দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে সারা পৃথিবীতে অর্থনৈতিক যে মন্দাটা শুরু হয়েছে অথবা মন্দাটা চলছে, সেটা কতদিন পর্যন্ত থাকবে আমরা সেটা জানি না। সুতরাং মানুষের যখন এই মন্দা পরিস্থিতির মধ্যে থাকে, তখন তারা যেটা করবে, তাদের যেই প্রোডাক্টটা বা যে মেটেরিয়ালটা না হলে, যে কমোডিটি গুলো না হলে তাদের চলবে না, তারা কিন্তু সেটার মধ্যেই লিমিটেড থাকবে। আজকে ইউএসএ সহ ইউএসএ তে প্রায় 6 জনের 1 জন মানুষ কিন্তু এখন বেকার অথবা বেকার ভাতার জন্য আবেদন করেছে। আজকের রিপোর্ট অনুসারে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ভয়াবহ রকমের রিসেশনের মধ্য দিয়ে তারা পতিত হচ্ছে। আমরা আজকে নিউ নরমাল নিয়ে কথা বলছি, কিন্তু নিউ নরমালটা কি আমরা আজকে আদৌ উপনীত হয়েছি? কবে থেকে নিউ নরমালে যাত্রা শুরু হবে সেটাও কিন্তু আমরা জানি না। অর্থাৎ এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কতদিন ক্যারি ওভার করবে সেটাও আমরা কিন্তু জানি না। আমরা যদি ডিসেম্বর মাস থেকে, মানে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ধরে সারা পৃথিবীতে যে পরিমাণ উৎপাদন কমেছে, যে পরিমাণ জিডিপিতে ইফেক্ট করেছে, এটা কোনো না কোনো ভাবে আমাদের প্রত্যেকের মধ্যেই পড়বে। এটা হলো অবধারিতভাবে সত্য। কিন্তু যে প্রোডাক্টগুলো বেসিক প্রোডাক্ট, যেগুলো না হলে মানুষ চলতে পারে না, সেগুলো হয়তো আমাদের সেলসটা কমবে না। তো যা হোক, আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছিলাম, এইটার সাথে সাথে যোগ হয়েছে যে ক্রাইসিস গুলো, সেটা হলো যে আমাদের যে সমস্ত বাইরের কাছে আমরা প্রোডাক্ট সেল করি, তারাও কিন্তু নানা রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে। কারণ তাদের সেলসটা ড্রপ করেছে, তাদের এক সিজনের প্রোডাক্টটা আরেক সিজনে বিক্রি করতে হচ্ছে, কিন্তু সেই সিজনে তো সেটা বিক্রি করতে পারে না, হিউজ পরিমাণ স্টক লস হয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড, তারা কিন্তু তাদের ব্যাংক্রাপসির মধ্যে পড়েছে। আমরা একটা কোম্পানি আছে যারা ব্যাংক্রাপসির মধ্যে পড়েছে, ডেভেনামস, ভিক্টোরিয়া সিক্রেট সহ অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ড কিন্তু তারা অলরেডি ব্যাংক্রাপসির মধ্যে পড়েছে, এবং এটা কতদিন যাবত চলবে সেটা কিন্তু আমরা জানি না। এবং অনেকে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ করছে যাতে তারাও কিন্তু বেঁচে থাকতে পারে, তারাও নানা রকম প্রবলেমের মধ্যে যাচ্ছে। এইটা হলো যে সমস্যার কথা, সেলস এর অংশটা আমরা বললাম। পাশাপাশি আমরা যদি আমাদের সাইড থেকে বলি, আমরাও গত প্রায় 1 থেকে 1.5 মাস প্রোডাকশন লস করেছি, সেখানে একটা বড় ধরনের ধাক্কা আছে। আমাদের ভবিষ্যতে আমরা যেটা বললাম, অর্থনীতির চমৎকার ভাবে উনি বললেন যে আমরা ভি শেপের মধ্যে দিয়ে আসি। আমি আসলে এখন পর্যন্ত বলতে পারবো না আমরা ভি শেপের মধ্যে আসছি কিনা। হয়তোবা আমরা যে পরিমাণ প্রেডিক্ট করেছিলাম যতটা খারাপ হবে, ততটা খারাপের জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসছে। আমাদের হিউজ পরিমাণ, প্রায় 3.5 বিলিয়ন থেকে 4 বিলিয়নের পরিমাণ অর্ডার আমাদের ক্যান্সেল হয়েছিল, আমাদের ডিলে হয়েছিল, অথবা আমাদের ডিসকাউন্টিং করা হয়েছিল। কিন্তু সেখান থেকে ফরচুনেটলি বায়ারদের কিছুটা সেল বাড়াতে তারা অনেকগুলো কোয়ান্টিটি আমাদের থেকে নিয়ে গিয়েছে। এখন পর্যন্ত বেশ বড় অ্যামাউন্টের একটা কোয়ান্টিটি কিন্তু আমাদের আইদার ডিসকাউন্ট করতে হয়েছে, অথবা আমাদের ওই যে ব্যাংক্রাপসির মধ্যে পড়েছে, অথবা আমাদের পরবর্তী বছরে এখন পর্যন্ত সিনারিও কিন্তু পরিষ্কার না। আরেকটা বিষয় হলো যে বি শেপটা কি আবার ডাব্লিউ শেপ হবে না ইউ শেপ হবে, এল শেপ হবে, আমরা কিন্তু কোনোটাই বলতে পারছি না। কারণ এটার জন্য আমাদের আরেক কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা যে সামনের সময়টা দেখতে পাচ্ছি, সেই সময়টাতে বায়ারদের যে নেচারটা হচ্ছে সেটা হলো যে তারা খুব শর্ট ফোরকাস্ট করছে, কারণ তারা অনুমান করতে পারছে না যে এই সিচুয়েশনটা আসলে কতদিন থাকবে, কি পরিমাণ সেল হবে, টুরিস্টরা আদৌ আসতে পারবে কিনা, অথবা ওই দেশের মানুষরা আসতে পারবে কিনা। কারণ ওই দেশের সাধারণ মানুষও অনেকে কিন্তু কিনে নেয়। আমার কথা, নিজের কথাই যদি বলি, আমরা গত 4 মাসে কিন্তু কোনো প্রোডাক্ট আমরা কিনি নেই, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া, খাওয়ার জিনিসপত্র ছাড়া আমার ধারণা আমরা বিলাসিতার কোনো পণ্যই কিনে নেই। তো সেই কারণে যে ওখানেও সেই রকমের ইফেক্টটা কিন্তু আমাদের হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে যখন আমরা আগে 6 মাসের বাইরে থেকে একটা প্রজেকশন পেতাম, সেই প্রজেকশনটা কিন্তু এখন আমরা ওভাবে পাই না। কারণ এখন কিন্তু শর্ট টাইমে তারা অর্ডার গুলো প্লেস করছে। এখন পর্যন্ত আমরা জানি না আমাদের অক্টোবরে কি অর্ডার আসবে, আমরা জানি না আমাদের নভেম্বরে ফুল ক্যাপাসিটি চালাতে পারবো কিনা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো নিটের জন্য কিন্তু পিক সিজন। এই পিক সিজনতে পুরোটা পিকের মতো থাকবে কি থাকবে না, এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। সেই কারণে আমরা আসলে বলতে পারছি না যে আমাদের অর্থনীতিটা কি ভি শেপে কি সত্যিকার অর্থে আসছে, না আমরা আসলে কিছুটা ইউ শেপের মধ্যে আছি। কিন্তু এটা বলতে পারি যে আগের চেয়ে আমাদের যে মার্চ মাসে আমরা যেটা যতটা ভয় পেয়েছিলাম, বা এপ্রিল মাসে আমরা যতটা ভয় ছিলাম, তার থেকে হয়তো কিছুটা বেটার পজিশন আসছে। বিশেষ করে আমরা জুলাই মাসে আমরা যদি বিভিন্ন রিপোর্ট দেখি, সেখানে দেখা যাচ্ছে যে আমরা হয়তো গত বছরের তুলনায়
একটু বেশি এক্সপোর্ট করেছি 22% বা সামথিং, আই ফরগেট দ্য ফিগার। কিন্তু 22% আসলে গত বছরের সাথে কম্পেয়ার করলে গত বছরের জুলাই মাসে কিন্তু ঈদের মাস ছিল, সেখানে 10 দিনের প্রোডাকশন ছিল না। এই মাসে কিন্তু আমরা পুরো মাস পেয়েছি। সেই কারণে এই ফিগারটা যে এটা শো করছে সেটাও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারছি না। আমাদের ফুল মান্থটা শুরু হবে অগাস্ট থেকে, সুতরাং অগাস্ট মাসে আমরা কম্পেয়ার করতে পারবো গত বছরের থেকে তুলনায় আমাদের যে এক্সপোর্ট কতটা বেড়েছে অথবা আমাদের বেড়েছে কিনা সেটা আমরা হয়তো বুঝতে পারবো। এটা হলো যে আমাদের মানে আমাদের নেগেটিভ সাইড গুলো, মানে বিজনেস এর পার্সপেক্টিভ থেকে আমরা কথাটা বলি। এখন আমরা আমাদের দিক থেকে কিভাবে এই জিনিসটাকে দেখবো, আমাদের দিক থেকে দেখবো হলো যে একটু আগে যে শব্দটা বললেন যে এই ধরনের পরিস্থিতির মধ্যে একটা ফিয়ার সবসময় কাজ করে। ফিয়ারটাকে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি। যারা নেগেটিভ ভাবে চিন্তা করেন তারা চিন্তা করেন ফিয়ার মানে হলো ফলো এভরিথিং এন্ড রান। কিন্তু আমরা যদি প্রোঅ্যাক্টিভ ওয়েতে চিন্তা করি তাহলে বলতে পারি ফেস এভরিথিং এন্ড রেইজ। আমরা যদি ফেস এভরিথিং এন্ড রেইজ হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু এই ধরনের যে পরিস্থিতি আমরা যে পড়ছি সেখান থেকে বেরিয়ে আসার ডেফিনেটলি আমাদের সুযোগ আছে। এখন আমরা কিভাবে বেরিয়ে আসবো? যখন সিচুয়েশনটা অতটা খারাপ পর্যায়ে যাবে, অর্থনৈতিকভাবে খারাপ পর্যায়ে যাবে, আসলে এই পরিস্থিতি শুধুমাত্র অ্যাপারেল সেক্টরের বাংলাদেশের হয়নি, এটা সারা পৃথিবীর হয়েছে। কিন্তু কোনো কোনো কান্ট্রিতে এটা বেশি মারাত্মক আকারে হয়েছে, কিছু কিছু কান্ট্রিতে হয়তো একটু কম আকারে হয়েছে। ফরচুনেটলি আমরা আল্লাহর কাছে ধন্যবাদ জানাবো, আমাদের আজকে হাজার হাজার মানুষ নিয়ে যে আমরা ইন্ডাস্ট্রিতে চালাচ্ছি, সেখানে যে পরিমাণ ইফেক্ট হওয়ার কথা ছিল, আমরা আল্লাহর রহমতে সেইখান থেকে ভালো অবস্থানে আসছি। আমাদের যে কম্পিটিটর কান্ট্রি গুলো কেউ কেউ আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, কেউ কেউ কিন্তু আমাদের চেয়ে খারাপ অবস্থানে আছে। সুতরাং অপরচুনিটিটা ইকুয়ালি সবার মধ্যে থেকে ডিস্ট্রিবিউটেড হবে, এটা হলো একটা। এবং এই সিচুয়েশনের মধ্যে থেকে সারা পৃথিবীর আমাদের যে কম্পিটিটর কান্ট্রি চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়া অথবা ইন্দোনেশিয়া, সমস্ত কান্ট্রি গুলো এই ধরনের সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে, আমরা কিভাবে হ্যান্ডেল করবো, এটার উপরে ডিপেন্ড করবে আমাদের সত্যিকার অর্থে সাস্টেনেবিলিটিটা, আমরা কতটা সাস্টেইন করতে পারবো। আমরা মনে করি যখনই ক্রাইসিস আসে তখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো খুব বেশি ডাইনামিক লিডারশিপ, দূরদর্শী লিডারশিপ এবং অনেক বেশি যোগ্য মানুষ। কারণ যোগ্য মানুষে পারে কিভাবে তার অপারেশন ম্যানেজমেন্টটাকে এফিশিয়েন্ট করতে, তার খরচটাকে রিডিউস করতে, তার যে রিসোর্স গুলোকে বিভিন্নভাবে কাজে লাগাতে, তার যে যে প্রতিষ্ঠানের যে মানুষগুলোকে, প্রত্যেকটা মানুষকে কিভাবে কোম্পানির গোলের সাথে অ্যালাইন করতে, কিভাবে সম্মিলিতভাবে এই জায়গাটাকে ফেস করতে, এই জিনিসগুলো কিন্তু কাজে লাগাতে হবে। এইগুলোর জন্য দরকার অনেক বেশি শিক্ষিত মানুষ। আজকে এখান থেকে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েছেন, পাশ করতে যাচ্ছেন অথবা অন্যান্য ইউনিভার্সিটি থেকে পাশ করতে যাচ্ছেন, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ডেফিনেটলি আমাদের সামনে চ্যালেঞ্জ আছে, কিন্তু আমাদের সাথে যথেষ্ট সুযোগও রয়ে গেছে। কারণ এই চ্যালেঞ্জটা যেহেতু অন্যান্য কান্ট্রিগুলোতে আছে, আমরা যদি নিজেদেরকে এফিশিয়েন্ট করতে পারি, আমরা যদি নিজেদেরকে কস্ট ইফেক্টিভ করতে পারি, আমরা যদি নিজেদেরকে যে চ্যালেঞ্জ গুলো আসতেছে সেই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করতে পারি, যেমন চ্যালেঞ্জের কথা দুই তিনটা চ্যালেঞ্জের কথা না বললে না বিজনেসের, যেমন এখন যেটা হবে, আগে যে কোয়ান্টিটির অর্ডারটা প্লেস করতো এখন কোয়ান্টিটি কিন্তু অনেক কমে যাবে, স্টাইল ওয়াইজ কোয়ান্টিটি কমে যাবে। এখন শর্ট লিড টাইমটা আরো বেশি আসবে, কারণ যেহেতু তার ইনভেন্টরির ফাইন্যান্সিয়াল সক্ষমতাটা কমে যাবে, প্লাস সে রিস্ক নিবে না, সেই কারণে কমাবে। সেই কারণে আমরা শর্ট লিড টাইমের সাথে নিজেদেরকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো। আমাদের থেকে তারা অনেক কিছু সাপোর্ট চাইবে, যেমন আমাদের থেকে এখান থেকে ডিজাইনের সাপোর্ট চাইবে, আমাদের এখান থেকে অ্যাপ্রুভালের সাপোর্ট চাইবে, আমাদের পিপলদেরকে অনেক বেশি এম্পাওয়ারমেন্ট করতে হবে, আমাদেরকে ডিজিটালাইজেশনে যেতে হবে। সেই জিনিসগুলো আমরা কতটা দ্রুত মানে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারবো। যদি এটা অ্যাকোমোডেট করতে পারি, যেমন আমরা যদি ডিজাইনিং এ সাপোর্ট করতে পারি, আমরা যদি এখানে অ্যাপ্রুভাল প্রসেসের জন্য আমরা যদি মানুষ তৈরি মানে ওভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমাদের এখান থেকে দেখা যাবে যে যে জিনিসগুলো বাইরেরা বাংলাদেশে অফিসে কাজ করে এই কাজটা করতো, সেটা আমাদের লোকেরাই তারা কাজটা করতে হবে, কারণ তারাও জানে না কবে এই দেশে আসবে। সুতরাং তারাও চাচ্ছে আমাদের মানুষগুলো কবে নিজের সমস্ত দায়িত্বগুলো নিয়ে কাজগুলোকে স্মুথলি আমরা যাতে কাজগুলোকে ইয়ে করতে পারি। সুতরাং এই ধরনের চ্যালেঞ্জ গুলো আমাদের সামনে আছে, এগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। আর পাশাপাশি আমি পরবর্তীতে অন্যান্য প্রশ্নের উত্তরের মধ্যে আসব, সেটা হলো যে যে আমাদের টেক্সটাইলের আজকে হ্যাঁ ইনিশিয়ালি এই মুহূর্তে কিছুটা হয়তো প্রবলেমে আছে। আমরা একটু আগে ডেটা বললেন, ইন্ডাস্ট্রিতে কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতি আমরা দেখি। একদিকে আমরা দেখি আমরা হয়তো চাকরির ক্ষেত্রে কিছুটা স্কুইজ হচ্ছে বা শিঙ্ক করছে, অন্যদিকে আমরা কিন্তু লোক পাচ্ছি না।
অনেক সাইটে আমরা লক্ষ্য করছি, কিন্তু সবার ফোকাস হলো এক কেন্দ্রিক। সবাই চাচ্ছে মার্চেন্ডাইজার হতে, সবাই চাচ্ছে হলো মার্কেটিং মার্চেন্ডাইজিং এই সাইডে যেতে অথবা স্পেসিফিক কিছু এরিয়াতে যেতে। কিন্তু এটা ছাড়া যে বিশাল একটা এরিয়া আমাদের পড়ে আছে, আমরা সব সময় স্রোতের সাথে সাথে যেতে চাই, কিন্তু স্রোতের বাইরে যে বিশাল জগৎ আছে সেই জগতের সাথে কিন্তু আমরা নিজেদেরকে ওটার জন্য যে বড় ভাই গিয়েছে কিনা বা 5 বছর আগে কেউ গিয়েছে কিনা, ওখানে কেউ সফল হয়েছে কিনা, কাউকে ফলো করে আমরা সফল হতে চাই। কিন্তু আমরা প্রত্যেকে যে একটা এক্সাম্পল তৈরি করতে পারি, প্রত্যেকে যে ওই জায়গাটা নতুন একজন লিডার হয়ে ওই জায়গাটা দখল করতে পারি, সেইগুলো আমরা অনেক সময় বিবেচনা আনি না। সেগুলো বিবেচনা আনার সুযোগ আছে। আমি যদি বলি 4000 আজকে টেক্সটাইলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আজকে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকে, তাহলে 4000 টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন অনলি গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে। কিন্তু কতজন আমরা এই গার্মেন্টস এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছি, কতজন আমরা আমাদের যে দেখা যে সমস্ত বিষয় সাবজেক্ট গুলোর মধ্যে আমরা সাধারণত আমাদের প্রফেশনাল ক্যারিয়ার করি, এর বাইরে কিন্তু আমরা বিচরণ করেছি। আমি আমাদের প্রতিষ্ঠানের কথা বলতে পারি, আমাদের প্রতিষ্ঠানে প্রায় 118 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ করছে। সম্ভবত এটা বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক টেক্সটাইল ইঞ্জিনিয়ার কোন একক প্রতিষ্ঠানে কাজ করেন। তার মধ্যে আমাদের যে ট্রেডিশনাল যে সমস্ত ডিপার্টমেন্ট গুলোতে কাজ করে, আমাদের বাইরে অনেকগুলো ডিপার্টমেন্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ করছে এবং সফলভাবে কাজ করছে। যেমন আমি একটা উদাহরণ দিব, আমাদের প্রতিষ্ঠানে 4 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন, তারা শুধুমাত্র প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে এবং খুব সফলভাবে কাজ করছে। আজকে আমি খুব ভালো ফিল করে বলি, আমার একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার একজন কলিগ, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা যখন একটা শু ইন্ডাস্ট্রি করতে যাচ্ছিলাম। শু ইন্ডাস্ট্রি করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে, যিনি কোনোদিন শু সম্পর্কে কিছুই জানতেন না। শুধুমাত্র 6 মাসের ওনার ইনভলভমেন্ট এবং একাগ্রতা, ভালো কিছু করার মানসিকতা, দৃঢ়তা এবং শেখার প্রতি আগ্রহ আজকে তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, কোনো একটা মানুষের সামনে যে সে কথা বলে কেউ কোনোদিন বুঝতে পারবেন না উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না লেদার টেকনোলজিস্ট, কোনোদিন বুঝতে পারবেন। সে কারণে আমার নিজের ক্যারিয়ারও যদি বলি, আমিও ঠিক একইভাবে স্রোতের উল্টো দিকে অন্য একটা ডিপার্টমেন্ট থেকে ক্যারিয়ার শুরু করি, হয়তো আজকে আল্লাহ তাআলা এই পর্যায়ে নিয়ে আসছে। সুতরাং আমাদের সামনে যে হতাশা যেমন আমরা হব, পাশাপাশি আমাদের সামনে অনেকগুলো অপরচুনিটি আছে। কিন্তু অপরচুনিটি গুলোকে যদি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে দেখি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি ওখানে গেলে ভালো করব, কিন্তু সেগুলো করার জন্য আমাদের বেশ কিছু দক্ষতা অর্জন করতে হবে। আমরা শুধুমাত্র টেক্সটাইল সার্টিফিকেটের পাশাপাশি এই দক্ষতাগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমি মনে করি এই যে প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করবে। প্যান্ডেমিক সিচুয়েশন যেমন অনেকের জন্য অপরচুনিটি ক্রিয়েট করছে, এটা যেমন আমাদের জন্য ডেফিনেটলি একটা থ্রেড হিসেবে আসছে। যেমন কাদের জন্য অপরচুনিটি করছে, আজকে এই যে অনলাইন প্ল্যাটফর্মে যারা সেল করে তাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করেছে, ই কমার্স গুলোর জন্য অপরচুনিটি ক্রিয়েট করেছে। আমাদের কম্পিটিটর যদি যে সেখানে ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারেন, কম্পিটিটিভ কান্ট্রি গুলো, সেই অর্ডার গুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে। আমরা অনেকে বলি যে ভিয়েতনাম বা অন্যান্য কান্ট্রি গুলো কম্পিটিশন কান্ট্রি, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি তারা কম্পিটিটিভ কান্ট্রি, কিন্তু আমরা যদি রাইট প্ল্যানে আমরা চলতে পারি, তাহলে আমরা সামনের দিকে ডেফিনেটলি আগাইতে পারবো। তবে এটা সত্য যে চ্যালেঞ্জটা কিন্তু অনেক কঠিন। এইটা কিন্তু চ্যালেঞ্জটাকে কিন্তু রাইট ওয়েতে হ্যান্ডেল না করতে পারলে আমাদের জন্য খারাপ সময় আছে। তো আমরা অনেক বেশি মানুষ, অনেক বেশি যোগ্য মানুষকে নিয়ে আমরা ইনশাল্লাহ, আমাদের এর আগে বহু রকমের চ্যালেঞ্জ বাংলাদেশে আসছে, আমরা মোকাবেলা করতে পেরেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ পারবো। আপাতত এটুকু বললাম। ধন্যবাদ। পরবর্তী যদি কোনো প্রয়োজন হয় ডেফিনেটলি আবার জয়েন করবো। ফয়সাল ভাই, আপনাকে শুনছি না ফয়সাল ভাই। জি ফয়সাল ভাই, আপনি বোধহয় মাইক্রোফোন থেকে একটু দূরে সরেছেন। জি জি, এখন শুনছি। বিশেষ করে মিল্টন স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কাজ করেছেন, যে সবসময় ফলোয়ার বা ল্যাগার্ড ওয়েবসাইটে ইনিশিয়েটর হওয়া ভালো। নট টু লুক ফর সামওয়ান এভরিওয়্যার, যে আমার বড় ভাই আছে কিনা, অন্য জায়গায় আছে কিনা, স্কোপের অপরচুনিটি সেগুলো চলে। আমরা এখন আমাদের আইন স্যারের কাছে
$2.5 trillion। গতকাল রাতেই আমি আমাদের টেক্সটাইল হেড সার্কেলে একটা ছোট্ট সার্ভে করেছিলাম। তো, এখানে দেখা গেছে যে আগের যে ইন্ডাস্ট্রিতে জব অপরচুনিটি আসলে মানে কাজের কি ধরন এটা আচ্ছা, ফয়সাল ভাই আমি ঠিক বুঝতে পারছি না। ফয়সাল ভাই আপনি আগে কিন্তু খুব স্পষ্ট ছিলেন, আমি জানি না কি হয়েছে ওদিক থেকে, আপনাকে এখন একটু ইন্টারাপশন নিয়ে আমাদের শুনতে হচ্ছে। মেবি ফয়সাল ভাই আপনার কি কোনো সেটআপ চেঞ্জ করেছেন কিনা আমি জানি না, ভালো শুনতে পাচ্ছি না আমি জানি না। তারেক ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন ফয়সাল ভাইকে? চলে গিয়েছে, তো আমি এখন মোবাইল ফোনে। আচ্ছা ঠিক আছে, শুনছি, উই আর জাস্ট হিয়ারিং ইউ আ বিট, মানে একদম ইয়ে আগের মতো হচ্ছে না। আমি যদি একটু বলি এখন, প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান স্যার আমাদের কি শুনছেন আপনি? জি ফয়সাল ভাই এখন শুনছি, প্লিজ। আচ্ছা, তাহলে আমি বেটার টু ফলো দিস ওয়ে। ইয়েস ইয়েস ইটস ফাইন। তো আমরা এখন একটু আমাদের আইয়ুব নবী খান স্যারের কাছে যেতে চাই। তার আগে যে কথাটি বলছিলাম যে গতকাল রাতেই আমি আমাদের বুটেক্স সার্কেলের একটা ফোরামে খুব কুইক একটা সার্ভে করেছিলাম, শর্ট একটা সার্ভে। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে নিউ নর্মাল সিচুয়েশনে জব অপরচুনিটিটা কি বাড়বে না কমবে, হোয়াটস ইউর অপিনিয়ন। সেখানে দেখা গেছে যে মোটামুটি 65% মনে করে যে আমাদের ওভারঅল সিনারিওটা অলমোস্ট কনস্ট্যান্টই থাকবে, মোর অর লেস ইট উইল বি সামওয়াট কনস্ট্যান্ট। আমাদের 33% মনে করে যে জব অপরচুনিটি উইল ডিক্রিজ। আর 1% আছে যারা রিয়েলি অপটিমিস্টিক, যারা মনে করে যে আমাদের অপরচুনিটি আরো বাড়বে। তো আমি একটু শুনতে চাচ্ছি আমাদের আইয়ুব নবী খান স্যারের কাছ থেকে যে স্যার, your opinion about the overall scenario of the industry and the opportunities and challenges as well. স্যার শুনতে পাচ্ছেন? ফয়সাল ভাই আপনি হয়তো পরের প্যানেলিস্টের কাছে একটু যেতে পারেন, পরে হয়তো যদি আইয়ুব নবী খান স্যার আবার অ্যাটেন্ড করেন তাহলে। আচ্ছা, ইন দ্য মিনওয়াইল আমাদের সাথে তারেক আমিন ভাই জয়েন করেছেন, ফাউন্ডার এন্ড সিইও অফ টেক্সটাইল টুডে। আমরা বোধহয় ওনার কাছ থেকে একটু শুনতে পারি যে হোয়াটস হিজ অপিনিয়ন অ্যাবাউট দ্য নিউ নর্মাল সিনারিও। এবং আমরা জানি যে টেক্সটাইল টুডে বেশ কিছু ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেছে। উই উইল টাচ অন দ্যাট ইন লেটার ফেজ অ্যাজ ওয়েল। আমরা ট্রান্সফরমেশন হাব এবং এটার বিভিন্ন প্রজেক্ট নিয়েও হয়তো কথা শুনবো ওনার কাছ থেকে। সো ফ্লোর গোস টু তারেক ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আমার একটা জায়গায় স্টাক হয়ে যাওয়ার ফলে আমি জয়েন করতে একটু দেরি হয়েছে। সো আজকের যে ওয়েবিনার, এই ওয়েবিনারের যে সম্মানিত সব প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, প্রো ভাইস চ্যান্সেলর বিইউএফটি। এই ওয়েবিনারের সম্মানিত স্পেশাল গেস্ট, এই ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিস, এবং বিশেষ করে কঠিন সময়ে পথ দেখানোর এবং নতুন রিভাইভ করে একটা বিজনেসকে, ইন্ডাস্ট্রিকে কিভাবে দাঁড় করাতে হয়, এরকম অনেক কিছু যারা জানতে পারেন যার কাছ থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার এটিএম মাহবুল আলম মিল্টন ভাই, এক্সিকিউটিভ ডাইরেক্টর মাস্কো গ্রুপ, এবং আজকে যে মডারেট করছেন ফয়সাল বিন আলম বিইউএফটি, এবং আমাদের ইউসুফ নবী ভাই জিএম এইচআর এন্ড প্রসেস টেক্সটাইল টুডে। তো এবং যারা জয়েন করেছেন বিইউএফটির স্টুডেন্ট, টিচার এবং অন্যান্য যে কেউ যারা জয়েন করেছেন, তো আমি আমার পক্ষ থেকে সবার কাছে শুভেচ্ছা। যে বিষয়ের কথা হচ্ছে যে নিউ নর্মাল ক্যারিয়ার স্কোপস ইন নিউ নর্মাল ইন্ডাস্ট্রি। সো এই বিষয়ে আশা করি অনেক বিষয় অলরেডি আলোচনা হয়েছে। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু অ্যাড্রেস করতে চাইবো। একটা পয়েন্ট আমি গতদিনও একটা প্রোগ্রামে বলেছি যে নিউ নর্মাল বলতে আসলে আমরা কি বলতে চাচ্ছি। সো নিউ নর্মাল এই বিষয়টার সাথে আমি পোস্ট প্যান্ডেমিক ইন্ডাস্ট্রির একটা সম্পর্ক দেখি।
আমরা বিশেষ করে যখন করোনা ভাইরাস বা কোভিড-19 এর যে প্যান্ডেমিকের যে স্টার্ট বিশেষ বাংলাদেশে যখন আসে বা তার আগে থেকে আমরা লেখালেখি শুরু করছিলাম, যে একটা চিত্র আঁকার চেষ্টা করছিলাম যে পোস্ট প্যান্ডেমিক ইন্ডাস্ট্রি সিচুয়েশন কেমন হবে, ওই বিষয়টা সবাই বোঝার চেষ্টা করছিলেন। তো সেইখানে আমরা অনেক সাজেশনস, অনেক কিছু আসছে। আমরা ইভেন আইটিটির সাথেও কিছু অ্যাক্টিভিটিস করেছিলাম, যেখানে মিল্টন ভাই সহ নবী ভাই সহ অনেকেই ছিল। সো এই পোস্ট প্যান্ডেমিক ইন্ডাস্ট্রির ব্যাপারে অনেক সাজেশন আসছে। সো আমি একটু এই পোস্ট প্যান্ডেমিক ইন্ডাস্ট্রি আমার অভিমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার কাছে টু মি পোস্ট প্যান্ডেমিক ইন্ডাস্ট্রি ইজ দ্য ইন্ডাস্ট্রি টুডে। এখন আপনারা বলতে পারেন যে আসলে কি প্যান্ডেমিক চলে গিয়েছে, করোনা ভাইরাস চলে গিয়েছে? হয়তো এটা চলে যায়নি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমরা করোনার বা এই প্যান্ডেমিকটা একটা সার্টেন টাইম পাস করেছি এবং টুডে আমরা আজকে অনেক কিছু এটা সম্পর্কে জানি, এবং একটা বিষয়ে অনেক আনসার্টেনিটি যখন ছিল এটা আজকে আমাদের কাছে ওপেন হয়ে গেছে, আমরা অনেক রিয়েলিটি এখন দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে আশা করা ভুল যে আমরা একেবারে গত বছর 2019 সালের সেপ্টেম্বর অক্টোবরে এই পৃথিবীকে যেমন ছিল সে অবস্থায় আবার ফিরে যেতে পারবো। আমার কাছে মনে হয় দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন এনিমোর। সো এই জন্যই আমি যেটা বলতে চাচ্ছি, টুডে ইজ দ্য পোস্ট প্যান্ডেমিক ইন্ডাস্ট্রি। সো আজকে যারা ক্যারিয়ার প্ল্যান করছে, আজকে যারা ক্যারিয়ারে প্রবেশ করেছে বা কিছুদিনের মধ্যে ক্যারিয়ারে প্রবেশ করবে, দে নিড টু প্ল্যান কনসিডারিং দ্যাট টুডে ইজ দ্য নিউ নর্মাল ইন্ডাস্ট্রি। সো এখন আজকে কি ইন্ডাস্ট্রি সিচুয়েশন সেটা যদি আমরা দেখতে পাই, সেটা আমরা দেখতে পেয়েছি যে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে বাংলাদেশে অ্যাবাউট 18% এক্সপোর্ট ফল করেছে, এবং আমাদের আবার এই গত জুলাই মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের এক্সপোর্ট, অ্যাপারেল এক্সপোর্ট ইজ কামিং ব্যাক টু দ্য ট্রেন্ড। সো এখানে দেখা যাচ্ছে যে বিজনেস এন্ড লাইফ ইজ রিজিউমিং। সো দ্যাট মিনস, সো দ্যার ইজ নো নিড টু বি ওয়ারিড, দ্যার ইজ এ লট অফ হোপ যে দেয়ার আর অপরচুনিটিস ফর শিওর। এখন দ্য পয়েন্ট ইজ, এই অপরচুনিটির জায়গাটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে the life is becoming a bit tight and stringent and একটু সংকীর্ণ হয়ে যাচ্ছে ডিউ টু দিস নিউ সিচুয়েশন। এখন এই জন্য আমাদেরকে অনেক ধরনের সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বিজনেসের ক্ষেত্রে এবং আমাদের ডে টু ডে কানেক্টিভিটির ক্ষেত্রে। সো তার মানে কি, বিজনেস অ্যাক্টিভিটির জন্য বা একটা বিজনেস এন্টিটির জন্য তার অ্যাজ এ হোল তার লাইফটাও একটু ডিফিকাল্ট হয়েছে। এখন যে কোনো বিজনেস এন্টিটির জন্য লাইফ ডিফিকাল্টিজ এর মানে কি, মানেটা হচ্ছে প্রফিটেবিলিটি কমে গেছে। সো বিজনেস অ্যাক্টিভিটিজে যারা টিকে থাকবে, কেউ নর্মালি অন্য সময়েও অনেক বিজনেস মারা যায়, আবার অনেক বিজনেস তৈরি হয়, এখনো সেটা হচ্ছে, হয়তো বিজনেস বন্ধ হওয়ার রেটটা বেশি। এখন যেটা সবার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইজ বিকামিং ভেরি টাইট। সো এই রিয়েলিটিতে এসে আমি ক্যারিয়ার প্ল্যানিং এর একটা অ্যাসপেক্ট একটু লিঙ্ক করতে চাই। সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। সো আমি যখন ক্যারিয়ার নিয়ে কথা বলি, ইউজুয়ালি আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট অর আই ট্রাই টু রিপ্রেজেন্ট ক্যারিয়ার অ্যাজ এ বিজনেস মডেল। সো আপনারা যারা জানেন, একটু বিজনেস মডেল সম্পর্কে ধারণা আছে, সেখানে আপনারা জানেন যে ফর এনি বিজনেস ইউ নিড টু হ্যাভ এ বিজনেস কেস, অ্যান্ড বিজনেস মডেল ডিজাইন করার ক্ষেত্রে ইউজুয়ালি আমরা যেটা করি, সবার সামনে যে জিনিসটাকে মাথায় রেখে, যে জিনিসটাকে সামনে রেখে বিজনেস মডেলটা আমরা ডিজাইন করে থাকি, সেই জিনিসটা হচ্ছে কাস্টমার। সো এই কাস্টমার আমার একটা প্রোডাক্টের জন্য যে পে করতে, যে টাকা দিতে চাইবে, সেটাই হচ্ছে যে আসলে আমার বিজনেস কেস। সো ক্যারিয়ারের পার্সপেক্টিভ থেকে আমরা যদি আমার কাস্টমারকে ডিফাইন করতে পারি যে ফর হোম আই এম টেকিং প্রিপারেশন, যে আমি কোন ইন্ডাস্ট্রিতে গিয়ে কোন পজিশনে আমি আসলে আমার যে কাস্টমার আছে তাকে আমি আসলে এমন জায়গায় নিয়ে যেতে পারি যে হি ইজ রেডি টু পে মি সাচ অ্যান অ্যামাউন্ট। সো এখানে আমার কি ডিগ্রি আছে, আমি কতদিন আসলে এই কাজটা করেছি, আমার কি ভালো লাগা মন্দ লাগা, আমার ইমোশনের কোন জায়গাটা, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন্ডাস্ট্রি আমাকে কোন জায়গায় চাচ্ছে, আমাকে যে এমপ্লয় করবে সে আমাকে, আমার জন্য কি কি চাচ্ছে, আর তার জন্য আমি প্রফিটেবল কিনা। ভেরি সিম্পল ইন দ্য বিজনেস ল্যাঙ্গুয়েজ। সো সেইভাবে যদি আমি আমার ক্যারিয়ারকে তাকাই, তাহলে আমাকে সেভাবেই প্রিপারেশন নেওয়া উচিত যারা এখন ক্যারিয়ার প্ল্যান করছে। সো এবং যে হচ্ছে যে এভাবে প্রিপারেশন নিয়ে একটা কোম্পানি প্রফিটেবিলিটি বাড়ানোর ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারবে, তাকে ইন্ডাস্ট্রি খুঁজতেছে, নট লাইকলি যে সে জব খুঁজতে হবে। সো এইভাবে যদি আমি প্রিপেয়ার হয়ে থাকি, তাহলে কিন্তু আমার জবের কোনো অসুবিধা হওয়ার কথা না, আমার ক্যারিয়ার পাথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ আমি ইন্ডাস্ট্রির সবচেয়ে ক্রাইসিস পয়েন্টে কাজ করেছি, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি বাড়ানো। এখন আমরা সিম্পলি জানি যে প্রফিটেবিলিটি বাড়ানোর মেইনলি দুইটা জায়গা, একটা হচ্ছে রেভিনিউ বাড়ানো, আর একটা হচ্ছে কস্ট কমানো। দেয়ার ইজ নো আদার ওয়ে। সো আমার যে স্টোরিটা, আমার যে ক্যারিয়ার স্টোরিটা, আমার যে রিজিউমিটা, আমি যেটা নিয়ে যেতে চাচ্ছি আমার ইন্ডাস্ট্রিতে, আমি যদি বলতে পারি যে দিস পার্টিকুলার জব
অথবা আমার এই পার্টিকুলার স্কিল উইল হেল্প ইউ টু রিডিউস ইউর কস্ট, উইল হেল্প ইউ টু ইনক্রিজ ইউর রেভিনিউ, দ্যাট মিনস আই এম ডান, মানে আই এম ইন গুড পজিশন টু গেট দ্য ক্যারিয়ার অ্যান্ড টু রান ইন দ্য ক্যারিয়ার। সো এইভাবে যদি আমি বিজনেস মডেল অ্যাসপেক্টে চিন্তা করি, দেন it is very easy for me to really design and locate my career and position my career. So but আমরা এখন যে পার্টিকুলার সিচুয়েশন, নিউ নরমাল সিচুয়েশনে যেটা আমরা বলতে চাচ্ছি যে এভরিথিং বিকামিং মোর ডিফিকাল্ট অ্যান্ড এবং স্ট্রিনজেন্ট, তো সেই জায়গাটাতে আমি আরেকটা পয়েন্ট একটু যোগ করতে চাচ্ছি সেখানে, সেটা হচ্ছে যে এই জিনিসটা যে সংঘটিত হবে, একটা যে সেলস, কাস্টমার একটা প্রোডাক্ট কিনবে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে ট্রাস্ট, সেটা হচ্ছে কনফিডেন্স, যে আমি যে টাকাটা পে করছি, এই টাকাটা আমার যে প্রোডাক্টটা কিনছি এটা আমি সেফ এবং কনফিডেন্ট এবং আমার এর প্রতি ট্রাস্ট আছে। সো এই ট্রাস্ট বিল্ড আপটা আজকে রিক্রুটার এবং জব সিকার বা ক্যারিয়ার সিকারের মধ্যে এই ট্রাস্ট বিল্ড আপটা ইজ ইম্পর্টেন্ট। এটা শুধু এই নিউ নরমাল সিচুয়েশনের জন্য নয়, ইনফ্যাক্ট এর আগেও কিন্তু এই ট্রাস্ট বিল্ড আপটা ইজ ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে এই জব রিক্রুটার এবং ক্যারিয়ার সিকারের মধ্যে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স বিল্ড আপের জন্য আমরা একটা প্রোগ্রাম ডেভেলপ করেছি, যে প্রোগ্রামটার নাম হচ্ছে সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট। এই সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্টের যে একটা শব্দকে আমি একটা হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে ব্লুপ্রিন্ট। অনেকে আমরা ট্রান্সফরমেশন নিয়ে অনেক কথা বলেছি, ট্রান্সফরমেশন নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, আমি একটা পয়েন্ট একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে ব্লুপ্রিন্ট। এখন এই ব্লুপ্রিন্টটা কি? ব্লুপ্রিন্টটা হচ্ছে বেসিক্যালি আমি একটা জায়গায় যাব একটা স্থান থেকে, তো সেখানে যাওয়ার আগে আমার পুরো রাস্তাটা এঁকে নেওয়া, অর্থাৎ আমি কাজটা সংগঠিত করার আগে ফুল পথটা এঁকে নেওয়াটাই হচ্ছে ব্লুপ্রিন্ট। সো এই ব্লুপ্রিন্টটা বেসিক্যালি কি করবে? কনফিডেন্স দিবে, ওয়েল আমি একটা কাজ করার আগেই আমি এটা জানি, যদি আমি এটা আগে থেকে এঁকে ফেলি। সো আমাদের এই ব্লুপ্রিন্ট ইনিশিয়েটিভ বা সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট ইনিশিয়েটিভটা হেল্প করছে এমপ্লয়ারকে আগে থেকেই তার ইন্ডাস্ট্রির একটা এক্সিস্টিং প্রবলেম, যেটা সলভ করলে প্রফিটেবিলিটি বাড়বে, এরকম একটা প্রবলেমকে আমরা ক্যারিয়ার সিকারদেরকে নিয়ে আমরা একটা এক্সপার্টদের টিম করে এরকম একটা প্রবলেম সলভ করে দেই। এই ক্যারিয়ার সিকারই সেটা করে কোচ এবং এক্সপার্টদের সুপারভিশনে। সো এর ফলে যেটা হয়, এই ক্যারিয়ার সিকারই ব্লুপ্রিন্টটা এঁকে দেয়। সো দেন ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি দেখে, ওয়েল আমার এই প্রবলেমটা তো আগে এরকম ছিল, এখন এইটা আমার সলভ হয়েছে, এই ব্লুপ্রিন্টটা আমি পেয়েছি, এইটার মাধ্যমে আমি এটা সলভ করতে পেরেছি, সো এটা আমার জন্য প্রফিটেবিলিটি বাড়াইছে। দেন দ্য ক্যারিয়ার সিকার এসে কিন্তু ওই এমপ্লয়ারের কাছে বলতে পারে, সো ডু ইউ নিড মি, সো ইফ ইউ হ্যাভ এ অফার আই ক্যান জয়েন। এখন এটা পার্টিকুলারলি যে ফ্যাক্টরিতে এই এসটিবি প্রজেক্ট বা সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হয়, সেই ফ্যাক্টরিতেই যে ইমপ্লিমেন্ট মানে রিক্রুটমেন্টটা হয় তা নয়, এই ব্লুপ্রিন্টের মাধ্যমে এই ব্লুপ্রিন্টটাকে নিয়ে গিয়ে ওই পার্টিকুলার ক্যারিয়ার সিকার অন্য ফ্যাক্টরিতেও কিন্তু তার ক্যারিয়ার সিক করতে পারে। সো এই ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই কনফিডেন্স বিল্ড আপের কাজটা আমরা করার চেষ্টা করেছি। সো এই নিউ নরমাল সিচুয়েশনে সবাই একটু টেন্টেটিভ, সবাই একটু সাবধানী, প্রতিটা বিষয়ে খরচ করার ক্ষেত্রে প্ল্যান তারেক ভাই, ইউ মাইট বি গেটিং ইন্টারাপ্টেড। তারেক ভাই, শুনছি না আমরা আপনাকে। ফয়সাল ভাই, আপনিও মিউট হয়ে কথা বলছেন। আয়ব নবী খান স্যার কি আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন স্যার? আয়ব নবী স্যার? আচ্ছা, তারেক ভাই শুনতে পাচ্ছেন? জি সরি, আমি বোধহয় কানেকশন লস করেছিলাম। প্রফেসর আইব নবী খান স্যারও প্রেজেন্ট হয়েছেন। তারেক ভাই, ইউ ক্যান রিস্টার্ট। আমরা গত 1 মিনিট আপনাকে শুনি নাই। হ্যালো, জি জি ভাই, শুনছি। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন।